বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি তোমাদের টিচার রাকিব চলে আসছি আবারও তোমাদের সামনে অ্যান্ড আরও একটা অ্যাকাউন্টিংয়ের টপিককে অনেক অনেক ইজি করে দেওয়ার জন্যই আমি হাজির হয়ে গেলাম। কিন্তু আজকে যে টপিকটা আমি ডিসকাস করব সেই টপিকটা ডিসকাস করার আগে আমি তোমাদের সামনে কিছু প্রপস ইউজ করব, কিছু প্রপস দেখাবো। প্রপস বলতে কি, তোমরা আমার হাতে অবশ্যই এই ফোনটা দেখতে পাচ্ছ। এই ফোনটা দেখে হয়তো আইডিয়া করতে পারতেছো যে এটা স্যামসাংয়ের একটা ফোন, রাইট? বাট হয়তো ক্যামেরার ওই পাশ থেকে তোমরা বলতে পারতেছো না স্ক্রিনের ওই পাশে বসে যে এটা স্যামসাংয়ের এক্স্যাক্টলি কোন মডেলটা। যারা খুব এক্সপার্ট তাদের কথা বলতেছি না, বাট যারা আর কি মনে করো একটু কম এগুলার সম্পর্কে বাট একটু কম টেক স্যাভি, তারা হয়তো শিওরলি বলতে পারতেছেন এটা কি S23 আলট্রা, 24 আলট্রা না 25 আলট্রা। 25 আলট্রা হলেও তো ক্লিয়ারলি বোঝাই যেত, বাট এটা 24 আলট্রা বা 23 আলট্রা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আচ্ছা, সো আমি এই ফোনটার ব্যাপারে কেন বলতে চাই, ফোনটা কেন তোমাদের সামনে নিয়ে আসছি। বেসিক্যালি এই ফোনটা রিলিজ হয় ইয়ার 2023-তে কিন্তু, রাইট? সো ইয়ার 2023-তে যদি এই ফোনটা রিলিজ হয়ে থাকে, সো বলতেই পারি যে এটার অলরেডি 2 বছর হয়ে গেছে, রাইট? সো যদি 2 বছর হয়ে গিয়ে থাকে, তাইলে আমি ধরো মনে করো এই ফোনটা 2023 সালে কিনেছিলাম ফর 1 লাখ পিডিটি। 1 লাখ টাকায় আমি এই ফোনটা কিনেছিলাম। লেটস সে আমি সিম্পলিসিটির জন্য ধরতেছি, হয়তো 1,05,10 পড়েছিল, বাট আমি ওইভাবে যাব না। আমি একবারে আমার ম্যাথটাকে সিম্পল রাখার জন্য, আমার টপিকটাকে সিম্পল রাখার জন্য আমি এটার কস্টটাকে ধরলাম 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা দিয়ে এই ফোনটাই কিনেছিলাম। সো কেনার পর আমি এটা আজকে 2 বছর ধরে তো ইউজ করতেছি, রাইট? আমি 2 বছর ধরে ইউজ করতেছি। তোমরা যদি ক্যামেরাতে দেখতে পাও যে মোটামুটি আমার ফোনটা ভালোই ফ্রেশ আছে, কোনো স্ক্র্যাচেস স্পটস ওরকম নেই। এবং আমি বলতে পারি যে আমার ফোনটা এখন যদি আমি তোমার কাছে এসে সেল করতে চাই অ্যান্ড আমি যদি বলি যে এইটা ফোনটা তোমরা 1 লাখ টাকা দিয়ে আমার থেকে কিনবে, তোমরা কি সেটা কিনবে? কোনো সেন্সিবল লোক কি এই ফোনটা 1 লাখ টাকা দিয়ে এই মুহূর্তে আমার থেকে 2 বছর ইউজ করা কিনবে? অফকোর্স না। কিন্তু কেন না? প্রবলেমটা কই? প্রবলেমটা তো আমার ফোন ঠিক মতোই কাজ করতেছে, এটার ক্যামেরাও মোটামুটি খুবই ভালো, এটার মানে আমার ডে টু ডে কাজের জন্য যথেষ্ট আমি মনে করি, মানে ইট ইজ ডুইং ইটস জব পারফেক্টলি। তাইলে আমি কেন এই ফোনটা বা কেন তুমি এই ফোনটা 1 লাখ দিয়ে এই মুহূর্তে আমার থেকে কিনবা না? হ্যাঁ, আমি কিন্তু আমার এই পিসটার কথাই বলতেছি। ইটস নট যে আমি বলতেছি যে মার্কেট থেকে ব্র্যান্ড নিউ, আমি বলতেছি আমার এই সেকেন্ড হ্যান্ড ফোনটাই কেন আমার থেকে 1 লাখে কিনবা না। বিকজ এই ফোনটা গত 2 বছরে এর ভ্যালুটা লুজ করছে অ্যান্ড এই জিনিসটাকেই অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে ডেপ্রিসিয়েশন। এই ফোনটা ডেপ্রিসিয়েট করছে, ওর ভ্যালুটা সে ডেপ্রিসিয়েট করছে, ভ্যালুটা সে লুজ করছে। সো তোমরা এখন হয়তো বুঝেই যাচ্ছ যে আমি কিন্তু আজকে যে টপিকটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওকে, সো স্টার্টিং উইথ ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা আমি লিখে ফেলি, ঠিক আছে? ডেফিনেশনটা কি? ওয়েল, depreciation is an estimate of the loss in value of the loss in value of a non-current asset over its expected useful life. Useful, no? ইউজফুল লাইফ। আচ্ছা, সো আমরা তাহলে ডেপ্রিসিয়েশনের যেই
ডেফিনেশনটা দেখলাম, এটা হচ্ছে কেমব্রিজের চোজেন বা কেমব্রিজের স্পেসিফাইড ডেফিনেশন। ঠিক আছে, তোমাদের যদি কখনো ডেফিনেশন লিখতে হয় তো তোমরা এই ডেফিনেশনটাই লিখবা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ইজ অ্যান এস্টিমেট অফ দ্য লস ইন ভ্যালু অফ আ নন কারেন্ট অ্যাসেট ওভার ইটস এক্সপেক্টেড ইউজফুল লাইফ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো বেসিক্যালি যেটা হয় যে আমরা যখনই কোনো নন কারেন্ট অ্যাসেট কিনি, সেই নন কারেন্ট অ্যাসেটটা কিন্তু আমাদের জন্য একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, রাইট? একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়। সো আমাদের এই যেটা হয় কি যে আমরা কিন্তু অ্যাসেটের পুরা ভ্যালুটা, মনে করো আমার ফোনটা আমার ধরলাম যে এই ফোনটা হচ্ছে হলো আমার বিজনেসের জন্য একটা অ্যাসেট। ঠিক আছে, সো আমার এই ফোনটা কিন্তু আমি মানে পুরা 1,00,000 টাকা কিন্তু আমি একবারে ইনকাম স্টেটমেন্টে দেখাই দিতে পারতেছি না। ঠিক আছে, কেন পারতেছি না? বিকজ ম্যাচিং অথবা অ্যাক্রুয়ালস প্রিন্সিপাল এটাকে বাধা সৃষ্টি করতেছে। ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে যে না, তোমার এই ফোনটা তুমি একবারে ফুল ভ্যালুটা ইনকাম স্টেটমেন্টে দেখাইতে পারবা না। তোমাকে রেভিনিউ এটা যেটা তোমাকে দিবে বা তোমাকে এটা যে রিটার্নটা দিবে, যে ইউটিলিটিটা দিবে, সেটাকে ম্যাচ করতে হবে উইথ দ্য এক্সপেন্স। ঠিক আছে, সো অবশ্যই আমি 1 বছরে এটা পুরো 1,00,000 টাকার ভ্যালু ইউজ করতে পারবো না। আমার এটার হয়তো 1 বছরে আমি এটার 20,000 ভ্যালু ইউজ করতে পারবো বা 30,000 ভ্যালু ইউজ করতে পারবো। সো এর জন্য ডেপ্রিসিয়েশনটা বছরে তোমার এইভাবে করে রেকর্ড হবে। ঠিক আছে, সো ম্যাচিং প্রিন্সিপাল ফলো করে আমাকে ডেপ্রিসিয়েশনটাকে রেকর্ড করতে হচ্ছে, এই অ্যাসেটটাকে প্রপোর্শনেটলি প্রতি বছরে ভাগ করে দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, প্রপোর্শনেটলি প্রতি ইয়ারে ভাগ করে ফেলতে হচ্ছে। সো অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এখানে প্রুডেন্সের একটা অ্যাপ্লিকেশন আছে যে আমরা যখন ডেপ্রিসিয়েশনটাকে রেকর্ড করতেছি তখন আমাদের প্রফিটটা আর ওভারস্টেট হচ্ছে না। কারণ জিনিসটা হচ্ছে, আমি যখন অ্যাসেটটা কিনছি, মাথায় রেখো কিন্তু, আমি যখন অ্যাসেটটা কিনছি তখন কিন্তু আমি একটা বিগ চাঙ্ক অফ মানি পেমেন্ট করে দিছি, রাইট? সো এটা কিন্তু আমি আমার এক্সপেন্স হিসাবে দেখাই নেই, রাইট? আমি এক্সপেন্স হিসাবে যখন দেখাই নেই, সো আমার অবশ্যই প্রফিটটা মানে টাকাটা তো কোথাও থেকে গেছে, আমার বিজনেসের টাকাটা তো নিশ্চয়ই আমার প্রফিট থেকে গেছে বা ক্যাপিটাল থেকে গেছে, কোথাও থেকে গেছে। সো জিনিসটা হইতেছে আমার বিজনেসে কিন্তু এই টাকাটা এখন নাই। কিন্তু আমি যদি এটাকে আস্তে আস্তে রাইট অফ করে দেই, তাহলে প্রুডেন্সের অনুযায়ী আমার প্রফিটটা ওভারস্টেট হচ্ছে না। ঠিক আছে, আমার প্রফিটটা কখনো ওভারস্টেট হচ্ছে না। আমি যখন প্রতি বছর বছর এটাকে মানে অ্যাসেটটাকে রাইট অফ করতে বা অ্যাসেটের একটা অ্যামাউন্টকে আমি ডেপ্রিসিয়েশন রেকর্ড করে দিচ্ছি, তার মানে আমার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করছিলাম একবার আমি, সেই এক্সপেন্ডিচারটা ভাগে ভাগে প্রতি বছর রেকর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্রুডেন্স। আচ্ছা, সো আমি আবার ব্যাক করি আমার ওই S23 আলট্রার গল্পে। সো S23 আলট্রার মধ্যে আমি যখন বলছিলাম যে কোনো পাগলও এই ফোনটা এখন হয়তো 1,00,000 দিয়ে আমার থেকে সেকেন্ড হ্যান্ড কিনবে না। ঠিক আছে, সো কেন কিনবে না? কিছু কারণ নিশ্চয়ই আছে। সো কারণগুলো আমি ব্যাখ্যা করি। কারণটা হচ্ছিল, ফার্স্ট অফ অল ডেপ্রিসিয়েট করছে, ডেপ্রিসিয়েশনটা কীভাবে করছে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো। সো এটা ডেপ্রিসিয়েট করতে পারে হচ্ছে, ফার্স্টে এটা ফিজিক্যাল ডিটিরিওরেশন হয়েছে। ফিজিক্যাল ডিটিরিওরেশন মানে কি, যে এটার হয়তো কিছু স্ক্র্যাচেস পড়ছে, যেরকম যদি খুব খেয়াল করো এটা ক্যামেরার লেন্সগুলোর উপর খুব ছোট 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 মাইনার মাইনার স্ক্র্যাচ পড়ে গেছে। ঠিক আছে, সো এই কারণে এখন আর ক্যামেরার ছবি অত ভালো আসে না। ঠিক আছে, সো তারপর ফোনের বডিতেও টুকটাক সামান্য কিছু স্ক্র্যাচেস আছে, স্ক্রিনেও কিছু দাগ আছে। ঠিক আছে, সো এই হচ্ছে হলো এটার ফিজিক্যাল ডিটিরিওরেশন হয়েছে। তারপর কি হইতেছে, ইকোনমিক রিজনস। ইকোনমিক রিজনস আমরা বলতে পারি যে এটা কিন্তু এখন আর একবারে বাজারে সবচেয়ে লেটেস্ট যে ফোনটা আছে সেটা সমপরিমাণ এটা পারফর্ম করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, যদি আমরা মনে করি যে এটা S25 আলট্রার সাথে একবারে কম্পিটিশন দিয়ে পারবে, এটা পারবে না। সো এইটাকে বলা হয় ইকোনমিক রিজন, যে এখন আর এইটার তোমার ওই ক্যাপাসিটিটা নাই। ঠিক আছে, ওই মানে সে এখন পুরান হয়ে গেছে বা সে এখন ব্যাকডেটেড হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা চলে যেতে পারি আর কি সমস্যা হয়েছে। আর সমস্যা হয়েছে, বাবা আমি তো এটা 2টা বছর ধরে ইউজ করতেছি, তাই না? 2টা বছর তো চলে গেছে, আমি ধরে নিলাম যে এটা আমি আলমারিতে ফেলা রাখছি, আমি ইউজ করি নেই, তাও বছর তো ঘুরছে, ক্যালেন্ডারের পাতা তো চেঞ্জ হয়েছে, রাইট? সো এইটা হচ্ছে আরেকটা কারণ যেই কারণে
এই অ্যাসেটটা ডেপ্রিসিয়েট করছে। আমি একটা একটা করে কারণ লিখি, ঠিক আছে? কজেস অফ ডেপ্রিসিয়েশন যদি তোমরা একটু লিখে নাও তাহলে তোমাদের জন্য বেটার হয়। সো কজেস অফ ডেপ্রিসিয়েশন হচ্ছিল ফার্স্টে ফিজিক্যাল ডিটিরিওরেশন, তারপর সেকেন্ড বললাম হচ্ছে হলো ইকোনমিক রিজনস, তারপর থার্ড বললাম কি, থার্ড বললাম প্যাসেজ অফ টাইম, ওই যে বছর ঘুরছে, ক্যালেন্ডারের পাতা ঘুরছে, মানে এটা পুরান হয়ে গেছে, প্যাসেজ অফ টাইম। আর লাস্টলি যেটা হয়েছে সেটা হচ্ছিল ডিপ্লিশন। ডিপ্লিশনটা সাধারণত ন্যাচারাল রিসোর্সেসের ক্ষেত্রে হয়, যেরকম মনে করো একটা গ্যাস ফিল্ড বা একটা কোল মাইন, এগুলার ক্ষেত্রে হচ্ছে ডিপ্লিশনটা হয়, যে তুমি যখন গ্যাস ফিল্ড থেকে গ্যাসটা এক্সট্র্যাক্ট করে নিছো তখন সেই গ্যাস ফিল্ডটার আর ভ্যালু থাকতেছে না, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি হয়তো আইফোনের ক্ষেত্রে যেটা হয় যে ব্যাটারি হেলথ কমতে থাকে। সো হয়তো ব্যাটারি হেলথ কমতে থাকলে আস্তে আস্তে আগের মতো আর ব্যাকআপ দেয় না, ঠিক আছে না? সো ফোন বাগস আসে, ফোনে স্লো হয়ে যায়, তাই না? সো এই ধরনের প্রবলেমসগুলো হয়। সো ওইটা আমরা বলতে পারি ডিপ্লিশন, যেটা ব্যাটারিটা ডিপ্লিটেড হয়ে গেছে, তাই না? সো এগুলো হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের মেইন কজগুলো বললাম। এরপর আসো আমাদের ডেপ্রিসিয়েশনের মেথডসগুলো কি আছে। মেথডস অফ ডেপ্রিসিয়েশন। সো মেথডস অফ ডেপ্রিসিয়েশন বলতে গেলে আমি সর্বপ্রথম সবাই শুরু করে হচ্ছে হলো স্ট্রেট লাইন মেথড দিয়ে, তারপর রিডিউসিং ব্যালেন্স মেথড বলে, তারপর রিভ্যালুয়েশন মেথড বলে। হ্যাঁ, আরও অনেকগুলো মেথড আছে, কিন্তু এগুলো আমাদের ও লেভেল সিলেবাসের ভিতর পড়ে না। যেহেতু ও লেভেল সিলেবাসের ভিতর পড়ে না, আমরা সেগুলো নিয়ে মাথা ঘামাবো না। আমরা শুধু আমাদের ও লেভেল সিলেবাসের যেই তিনটা মেথডের কথা বলছে এই তিনটা মেথডই বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে কি স্ট্রেট লাইন মেথড, একটা রিডিউসিং ব্যালেন্স মেথড, একটা হচ্ছিল রিভ্যালুয়েশন মেথড। সো আমি যদি ধরো এই যেটা বলছিলাম যে আমি কিন্তু স্ট্রেট লাইন দিয়ে শুরু করবো না, আমি শুরু করবো হচ্ছিল একটু আনঅর্থোডক্স ওয়েতে। যে আমি ধরো এই ফোনটা এখন তোমার কাছে সেল করব, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই ফোনটা তুমি কত এখন দাম ধরতে চাও, বা তোমার কি মনে হয় এটা ফোনটা আমি কত দাম পেতে পারি। সো তুমি আমাকে বললা ফোনটা হাতে নিয়ে সব সাইড দেখে যে স্যার আপনি এটা হাইয়েস্ট গেলে 75,000-এ সেল করতে পারবেন, হাইয়েস্ট গেলে 75,000-এ সেল করতে পারবেন। সো তাইলে আমি বলতেই পারি যে এটার এখন মার্কেটে আমি এই ফোনটা বিক্রি করলে যদি 75,000 পাই, এটাই হচ্ছে এটার ভ্যালু, তাই না? এটাই হচ্ছে এটার ভ্যালু। তাইলে যেটা হইতেছে, আমি কিনেছিলাম কত দিয়ে? আমি কিনেছিলাম 1,00,000 টাকা দিয়ে, 1,00,000 টাকা দিয়ে আমি ফোনটা কিনেছিলাম। সো এখন আমি এটা সেল করলে 75,000 পাবো। সো এই 75,000 হচ্ছে হইলো যদি আমার এখন ভ্যালু দাঁড়ায়, তাহলে এই মাঝখানে 25,000 কই গেল বাবা? এই 25,000 হচ্ছে হলো অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন হয়েছে, বা এই ফোনটার ডেপ্রিসিয়েশন হয়েছে। অ্যান্ড এই ডেপ্রিসিয়েশনটা কিভাবে, কোন মাধ্যমে ডেপ্রিসিয়েশনটা হয়েছে? রিভ্যালুয়েশন মেথডের মাধ্যমে আমরা এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে? সো আমাদের এক্সামিনে আমরা তাহলে ফার্স্টে বুঝতেছি হচ্ছিল রিভ্যালুয়েশন মেথড। সো কস্ট প্রাইস অফ মাই ফোন ইজ টাকা 1,00,000। সো এখন কারেন্ট ভ্যালু is approximately টাকা 75,000, ঠিক আছে? and so we can say যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে
ডেপ্রিসিয়েশনটা হয়েছে 1 লাখ মাইনাস 75,000 ইজ ইকুয়ালস টু 25,000 টাকা, মানে এই অ্যাসেটটা 25,000 টাকার ভ্যালু সে লুজ করছে। ওকে, সো এইভাবে আমরা যেটা রিভ্যালুয়েশন মেথড, যেটা মোটামুটি সবচেয়ে ইজি বলা যেতে পারে, যেটা হচ্ছে আমরা একটা অ্যাসাম্পশন, একটা অ্যাপ্রক্সিমেশনের উপর করি, যে এটা আমাদের একটা ধারণার উপরে করা। এটা কিন্তু কোনো ক্যালকুলেটেড ফিগার না, যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে বা কোনো ব্যাকিং আছে, এটার জন্য কোনো এক্সপ্লেনেশন আছে না। এটা হচ্ছে আমাদের একটা মানে ধারণা, একটা অ্যাসাম্পশন যে এই ফোনটা 25,000 টাকা তার ভ্যালু লুজ করছে, 25,000 টাকা তার ভ্যালু লুজ করছে অ্যান্ড ডেপ্রিসিয়েশন করছে 25,000 টাকা। আচ্ছা, এইবার আসি আমরা আমাদের নেক্সট যেই ডেপ্রিসিয়েশনের মেথডটা, সেটা হচ্ছে হলো স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, সো স্ট্রেট লাইন মেথডটার যদি আমরা ডেফিনেশনটা বলি, ডেফিনেশনটা হচ্ছে হলো is where the same amount of depreciation is charged each year, মানে প্রতি বছর ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা সেম হবে। এই হচ্ছিল ডেপ্রিসিয়েশনের স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশনের ডেফিনেশন, এর বাইরে আর কিচ্ছু নাই। ঠিক আছে, সো এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা কি? ফর্মুলাটা হচ্ছিল কস্ট অফ অ্যাসেট ডিভাইডেড বাই number of expected years of use, number of expected years of use, সিম্পল। সো এটা হচ্ছে ফর্মুলাটা। এই ফর্মুলাটাতে আরেকটা ভেরিয়েশন আছে। এটা কখন হয়? যখন আমাদের কাছে শুধু মনে করো ফোনের দামটা দেওয়া আছে 1 লাখ টাকা, আর আমরা ধরলাম যে ফোনটা আমরা 5 বছর পর্যন্ত ইউজ করতে পারবো। ঠিক আছে, লেটস সে আমরা আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে চলে যাই, যে ফোনটা আমরা 1 লাখ দিয়ে কিনছিলাম। সো ফোনটা কিনছিলাম আমরা টাকা 1 লাখ দিয়ে। ঠিক আছে, আর এক্সপেক্টেড ইয়ার্স অফ ইউজ হচ্ছে হলো 5। ঠিক আছে, সো আমরা তাইলে এই 1 লাখকে যদি 5 দিয়ে ডিভাইড করি, আমরা পাই টাকা 20,000 পার অ্যানাম, মানে প্রতি বছর 20,000 টাকা এ তার ভ্যালুটা লুজ করবে। ঠিক আছে, 20,000 টাকা হবে তার ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে। এখন যদি আমরা ধরি যে লেটস সে আমরা এই ফোনটাকে 5 বছর পর কোনো একটা ভাঙারির দোকান, লেটস সে যেটাকে ইংলিশে বলে পন শপ, গিয়ে সেল করি। সেল করলে কি হবে? হয়তো আমরা 10,000 টাকা পেতে পারি, লেটস অ্যাজিউম। ঠিক আছে, আমি বলতেছি না যে পাবোই, বাট লেটস অ্যাজিউম যে আমরা 10,000 টাকা পেতে পারি। সো সেক্ষেত্রে আমরা এই স্ট্রেট লাইন মেথডের আরেকটা ফর্মুলা আছে, সেটা ইউজ করব। ফর্মুলাটা একটু দেখে নেই। কস্ট অফ অ্যাসেট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু divided by number of expected years of use, number of expected years of use. Okay, clear so far? সো এই ফর্মুলাতে যেটা হইতেছে, আমি যে বললাম পন শপে গিয়ে সেল করবো, ভাঙারির দোকানে কত টাকা জানি পাবো বলছিলাম? 5,000, রাইট? সো আমার এই অ্যাসেটটার কস্টিং ছিল 1 লাখ। রেসিডুয়াল ভ্যালু তাহলে এই রেসিডুয়াল ভ্যালু হচ্ছিল ওই ভ্যালুটা যেটা আমরা ভাঙারি দোকানে বিক্রি করলে পাবো,
5,000 ডিভাইডেড বাই 5। তাহলে এইবার দেখি, লেটস টেক দ্য ক্যালকুলেটর। 1,00,000 মাইনাস 5,000 ডিভাইডেড বাই 5 আসে 19,000। 19,000 টাকা প্রতি বছর এটা ডেপ্রিসিয়েট করবে, ঠিক আছে? এইটা হচ্ছিল আরেকটা ফর্মুলাতে, এবং আরেকভাবেও ক্যালকুলেট করা যেতে পারে যদি আমাদেরকে একটা পার্সেন্টেজ বলে দেয়। লেটস সে আমাদেরকে বলে দিল যে ডেপ্রিসিয়েশন হচ্ছিল 20%। ডেপ্রিসিয়েশন কত স্ট্রেট লাইন মেথডে? 20%। যদি 20% বলে দেয় সেক্ষেত্রে আমরা কী করব? আমরা জাস্ট আমাদের যে কস্টটা দেখাবে সেটাকে 20% দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করব। 20% দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? আমরা আমাদের সেই বছরের জন্য যে ডেপ্রিসিয়েশনটা হবে বা যেই ডেপ্রিসিয়েশনটা প্রতি বছরের জন্য হবে সেটাই ক্যালকুলেট করে ফেলতে পারবো আমরা। সিম্পল। সো এই ছিল আমাদের স্ট্রেট লাইন মেথড। অ্যান্ড তারপর আমাদের আছে হচ্ছে হলো রিডিউসিং ব্যালেন্স মেথড। এই রিডিউসিং ব্যালেন্স মেথডটা কিছুটা কমপ্লিকেটেড, বাট আই এম গ্যারেন্টিং ইউ যে তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাইলে মোটামুটি এই টপিক নিয়ে কারো কোনো ডিফিকাল্ট বলতে কিছু থাকবে না, এতটুকু আমি গ্যারান্টি করতেছি, ঠিক আছে? বিকজ আমি মনে করি যে আমি যেহেতু বুঝতে পারছি, আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে এমন না যে খুব আহামরি লেভেলের ভালো ছিলাম, বাট আস্তে আস্তে কানেক্ট করতেছি, নিজের সাথে কানেক্ট হয়েছে জিনিসটা, অ্যান্ড মনে হয়েছে জিনিসটা সিম্পল হয়েছে জিনিসটা আমার জন্য, অ্যান্ড আমি এখন এনজয় করি, ঠিক আছে? সো আই বিলিভ ইফ ইউ স্টে উইথ মি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, ঠিক আছে? আমাকে যদি এভাবে মোটিভেট করো যে আরও ভিডিও যে তোমাদের জন্য আমি করতে পারি, তাইলে কিন্তু আমি চেষ্টা করবো অ্যাকাউন্টিংকে তোমাদের জন্য একবারে পানির মতো ইজি করে দেওয়ার, ঠিক আছে? আসো এবার। সো নেক্সট ইজ রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথড। এই রিডিউসিং ব্যালেন্স মেথডটা কি জানো? আগে আমরা ডেফিনেশনে আসি। ডেফিনেশনটা কি? ইজ ওয়্যার দ্য depreciation is charged each year decreases as it is calculated on the net book value rather than on the cost। এই পর্যন্ত বলার পর আমি জানি সবার মনে একটাই কোয়েশ্চেন ঘুরতেছে। সো বিফোর তোমরা কোয়েশ্চেনটা করবা আমাকে, আমি তার আগে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যে নেট বুক ভ্যালু জিনিসটা কি? নেট বুক ভ্যালু অফ আ নন কারেন্ট অ্যাসেট ইজ দ্য cost price মাইনাস দ্য টোটাল ডেপ্রিসিয়েশন টু ডেট। মানে আমার যেই অ্যাসেটটার কস্ট প্রাইস হয়েছে সেই কস্ট প্রাইস থেকে আমার এখন পর্যন্ত যত টাকা আমি ডেপ্রিসিয়েট করে ফেলছি সেটাকে মাইনাস করব, মাইনাস করে আমার তারপর পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো নেট বুক ভ্যালু ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি। নেট বুক ভ্যালু অফ আ নন current asset is the cost price minus the total depreciation
টু ডেট মানে কি, মনে ধরো আমার এই ফোনটা আমি 2 বছর ধরে ইউজ করতেছি, ঠিক আছে, 2 বছর ধরে ইউজ করতেছি, কিনেছিলাম 1 লাখ টাকায়, ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, মানে ইয়ার 2023 থেকে 24 পর্যন্ত যে ইয়ারটা, সেই ইয়ার শেষে এটা তার ভ্যালু লুজ করছে 20,000 টাকা, 20,000 ডেপ্রিসিয়েট করছে, ভেরি গুড, নো প্রবলেম। সো 20,000 টাকা যদি ডেপ্রিসিয়েট করে, তাহলে পরের বছর ডেপ্রিসিয়েশনটা কেন বাই করবো? পরের বছর ডেপ্রিসিয়েশনটা আমরা যদি রিডিউসিং ব্যালেন্স মেথডে বের করতে চাই, তাহলে 1 লাখ থেকে প্রথম ওই 20,000 টাকা ঘ্যাচাং মাইনাস করে দিতে হবে। মাইনাস করার পর তারপর আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করব। সো 1 লাখ মাইনাস 20,000 কত হয়? 80,000। সো 80,000 ইন্টু 20% হয় কত? 16,000, তাই না? সো এইভাবে করে আমাদের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড মার্কেট রিডিউসিং ব্যালেন্স মেথডের ডেফিনেশনটা কী বলছিল? ওয়ার দ্য ডেপ্রিসিয়েশন চার্জ ইচ ইয়ার ডিক্রিজেস। তাহলে ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 20,000, সেকেন্ড ইয়ার 16,000, থার্ড ইয়ার জানি না, ক্যালকুলেট করতে হবে, লেটস সি। সো যদি 1 লাখ দিয়ে আমরা কিনি, এর থেকে 20,000 ফার্স্ট ইয়ারে বাদ দেই, থার্ড পরের ইয়ার 16,000 বাদ দেই, আসে 64,000 ইন্টু 0.20 আসে 12,800। মানে আমরা বলতেই পারি যে এই অ্যাসেটটা থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন হবে 12,800। এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, হ্যাঁ, দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো আমরা কস্ট কত? কস্ট হচ্ছে হলো টাকা 1 লাখ, ঠিক আছে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন at the rate of 20% per annum reducing balance method, ঠিক আছে। সো এখন আমরা যদি ইয়ার 1-এর জন্য ক্যালকুলেট করি, তাহলে কত আসবে? 100,000 ইন্টু 20% আসবে হচ্ছে হলো 20,000। ওকে, সো ইয়ার 2-এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, তাইলে আমাদের কি করতে হবে? আগে 100,000 থেকে আমার লাস্ট ইয়ারে যে ডেপ্রিসিয়েশনটা ছিল 20,000, মানে ডেপ্রিসিয়েশন টু ডেট, মানে আজ পর্যন্ত যা ডেপ্রিসিয়েশন হয়েছে তা মাইনাস করব ইন্টু 20%। তাইলে 80,000 20% আসে, বাবা তুমি ক্যালকুলেট করতে চাও, আচ্ছা করো, 16,000। খুশি হয়েছে এবার? ভাই এই আইপ্যাড নিয়ে এক ঝামেলা, লিখলেই তার ক্যালকুলেট করতে মন চায়, মানে সে যেন ম্যাথসে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, ফাইন, সমস্যা নাই, আমার হ্যান্ডরাইটিং বুঝলেই হলো। ইয়ার 3-তে কী হচ্ছে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 100,000 আমার কস্ট ছিল, প্রথম ইয়ারে ডেপ্রিসিয়েশন ছিল 20,000, সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন ছিল 16,000 ইন্টু 20%। আমরা তখন ক্যালকুলেট করে দেখলাম 12,800, তাই না? হ্যাঁ, 12,800। সো এটা হচ্ছে ইয়ার 3-র জন্য। আমি লাস্ট একটা ইয়ার 4-এর জন্য করি, জাস্ট তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য জিনিসটা। সো আমার আবার ওই 1 লাখ প্রথম ইয়ারের ডেপ্রিসিয়েশন মাইনাস করব, সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন মাইনাস করব, থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন মাইনাস করব, তারপর 20% দিয়ে মাল্টিপ্লাই করে দিলে চলে আসবে আমার ডেপ্রিসিয়েশন 100,000 মাইনাস 20,000 মাইনাস 16,000 মাইনাস 12,800 ইন্টু 20% আসে 10,240। ওকে, 10,240, এটা হচ্ছিল ফোর্থ ইয়ার ডেপ্রিসিয়েশন। সো আমরা ট্রেন্ডটা কি দেখতে পারছি? ডেফিনিশনে কি বলছিল? যে ডেপ্রিসিয়েশন প্রতি বছর কমবে। সো দেখো, ইয়ার 1-এ 20,000, ইয়ার 2-তে 16,000, ইয়ার 3-তে 12,800, আর ইয়ার 4-এ 10,240। তার মানে প্রতি বছর ডেপ্রিসিয়েশনটা কমতেছে। যেহেতু কমতেছে, এর জন্যই বলা হয়েছে, কি নাম দেওয়া হয়েছে? রিডিউসিং ব্যালেন্স মেথড।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, আমার মনে হয় না ভেজাল আছে। যদি না বুঝে থাকো একটু পিছে টেনে নিয়ে আবার শোনো, বুঝে যাবা। ঠিক আছে, এইবার আসি আমরা। তো দেখলাম ডেপ্রিসিয়েশনের জন্য কিভাবে কি কি মেথড আছে ক্যালকুলেশনের, সেটা দেখলাম। এখন আমরা দেখব এই ডেপ্রিসিয়েশন টপিকের লেজার অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হয়। লেজার অ্যাকাউন্ট বলতে বুঝো তো টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্ট বলতে টি শেপের যে অ্যাকাউন্টগুলো হয় সেই অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হয় সেটাই আমি এখন দেখব। ঠিক আছে, সো এইখানে আমার এক্সাম্পল থাকবে ওই সেম আমার ওই ফোনটা, যেই ফোনটা আমি কিনছিলাম 1,00,000 টাকা দিয়ে, ডেপ্রিসিয়েশন 20%। অ্যান্ড আমি ফার্স্টে তোমাদেরকে বুঝাবো স্ট্রেট লাইন মেথডে লেজার অ্যাকাউন্টগুলো করে। অ্যান্ড যখন লেজার অ্যাকাউন্টগুলো আমি করব, আমার অ্যাসেট অ্যাকাউন্ট যেটা করব সেটা রিডিউসিং ব্যালেন্সের জন্য হোক কি স্ট্রেট লাইনের জন্য হোক সেম থাকবে। আমি যখন ফার্স্টে স্ট্রেট লাইন বোঝানো শেষ হবে, আমি তারপর জাস্ট এক্সট্রা রিডিউসিং ব্যালেন্সের জন্য আরও 2টা লেজার অ্যাকাউন্ট দেখাবো। সেটা হচ্ছে হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের আর ডিসপোজাল অ্যাকাউন্টের। টিল দেন তোমরা আমার সাথেই থাকো, ঠিক আছে? সো আসো শুরু করি আমরা। সো আমার ফার্স্টে আসতেছে হচ্ছে হলো, আমি বলছিলাম আমি করব একটা অ্যাসেট অ্যাকাউন্ট। আর অ্যাসেটটা কি আমার এখানে দেখো, আমি যে ফোনের এক্সাম্পল দিচ্ছি এটা জাস্ট বোঝানোর খাতির। তোমরা কিন্তু ও লেভেল এক্সামে কিন্তু ফোনকে একটা ফোনকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে পাবা না। ঠিক আছে, ওইখানে হয়তো মোটর ভেহিকল হবে, মেশিনারি হবে, ইকুইপমেন্ট ফিক্সচার্স হবে, এগুলাই হবে। ঠিক আছে, বাট আমাদের জাস্ট বোঝার খাতিরে আমি যে এক্সাম্পলটা ইউজ করতেছি সেটা হচ্ছে এই স্মার্টফোনের এক্সাম্পলটা। ঠিক আছে, সো আমি অ্যাসেট অ্যাকাউন্ট যেটা করব সেটার নাম দিব আমি স্মার্টফোন অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন দেখো আমি S23 আলট্রা অ্যাকাউন্ট কেন না দিলাম না, একটা কারণ আছে। যখন করব তখনই বুঝে যাবে কী কারণে আমি এই স্মার্টফোন অ্যাকাউন্ট নামটা দিছি। ঠিক আছে, সো স্মার্টফোন অ্যাকাউন্ট যখন নামটা দিলাম, সো এখন আমাদের টি অ্যাকাউন্টের ফরম্যাটটা তো করে ফেলি, ডেট, ডিটেলস, অ্যামাউন্ট। ও আমরা তো টাকায় করতেছিলাম তাই না? যদি $1,00,000 দিয়ে ফোন কিনি তাহলে লোকে বিশ্বাস করবে না। সো ডেট, ডিটেলস, আবারও অ্যামাউন্ট। ঠিক আছে, আসো এবার। সো আমরা লেটস অ্যাজিউম আমরা জুন মাসের 2023 সালে 2023 জুন 1 আমরা এই S23 আলট্রাটা কিনছি। কি করছি? এই S23 আলট্রাটা কিনছি। সো আমরা পে করছি উইথ ক্যাশ $1,00,000 টাকা। ঠিক আছে, $1,00,000 টাকা ক্যাশ পে করছি। সো এই জন্য আমি আমার অ্যাসেট অ্যাকাউন্টে আমি লিখে ফেললাম ক্যাশ $1,00,000 টাকা ডেবিট সাইডে দিলাম। অবশ্যই অ্যাসেট অ্যাকাউন্ট যেহেতু আমরা তো জানি, আমি যে ফোনটা কিনলাম আমার অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তাই না? সো অ্যাসেট যেহেতু বাড়ছে আমরা ডেবিট সাইডে এটা এন্ট্রি করলাম। ভেরি গুড, নো প্রবলেম। সো আমার এই আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমার ফিনান্সিয়াল ইয়ার হচ্ছিল January 1 to December 31। ঠিক আছে, এটা হচ্ছিল আমার ফিনান্সিয়াল ইয়ার। আসো এবার, সো এটা যদি হয় আমার ফিনান্সিয়াল ইয়ার, তাইলে আমার বছর শেষ হয়ে যাচ্ছে 2023 December 31। এত বড় লোক না যে আমি আর একটা ফোন কিনবো এই বছর। ঠিক আছে, সো আমি একটা ফোনেই সীমাবদ্ধ থাকতেছি। সো $1,00,000 টাকা লিখে ফেললাম ব্যালেন্স সিডি। ঠিক আছে, সো অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেন এই বছরের মতো। ভেরি গুড, নো প্রবলেম। ঠিক আছে, সব ঠিক আছে ভাই। সো আমরা 2024 সালে চলে যাই। 2024 সালে গিয়ে ফার্স্টে আমরা January 1 এটা কী করব, ব্যালেন্স বিডি করে যে আমাদের $1,00,000 টাকার মোবাইলটা সেটাকে আমরা পরের বছরের শুরুতে নিয়ে আসলাম ওপেনিং ব্যালেন্স হিসাবে। সো মনে চাইলো 2024 সালের লেটস সে সেপ্টেম্বর, হ্যাঁ অগস্টের দিকে মনে চাইলো আর একটা ফোন কিনতে। ঠিক আছে, সো আর একটা ফোন কিনতে মন চাইলো। সো সেই ফোনটা কিনলাম লেটস সে 50,000 দিয়ে। সো আমার এখন অ্যাসেট কি হলো, আরও 50,000 বেড়ে গেল, তাই না? সো বেড়ে গেলে কি বলছি,
ডেবিট। তো 2024 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। এখন তাহলে ব্যালেন্সিং করি আমরা। এই পাশে 1.5 লাখ, এই পাশে তাহলে 1.5 লাখই হবে, আর ব্যালেন্স সিডি হবে 1.5 লাখ। ঠিক আছে, ভেরি গুড, নো প্রবলেম, ঠিক আছে, অল গুড। আমরা তাহলে আগাইতে পারি। এবার 2025 সালে আসি। এখনও বেচি নাই, কিন্তু বেচে ফেলার ইচ্ছা আছে। সো ধরলাম 2025 সালে আমি আমার এই S23 আলট্রাটা বিক্রি করে দিব এখন। ঠিক আছে, S23 আলট্রাটা আমি বিক্রি করে দিব। সো আমার অ্যাসেট যখন কিনছিলাম, যখন এই ফোনটা কিনছিলাম, তখন অ্যাসেট কত বাড়ছিল? 1 লাখে বাড়ছিল, মানে আমার অ্যাসেটটা বাই 1 লাখ ইনক্রিজ করছিল। সো এখন যখন আমি অ্যাসেটটা সেল করে দিব, আমার অ্যাসেট কিন্তু বাই 1 লাখই ডিক্রিজ করবে। ঠিক আছে, সো আমার অ্যাসেট অ্যাকাউন্টে কিন্তু আমি ক্রেডিট করব বাই 1 লাখ, বিকজ আমার এই 1 লাখ টাকার ফোনটা চলে যাচ্ছে। কততে যাচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে আমার এই 1 লাখ টাকার ফোনটা আমার অ্যাকাউন্ট থেকে, আমার বিজনেস থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2025 আবার জানুয়ারি 1 আমি তাহলে ব্যালেন্স বিডি করে নিয়ে আসি। ব্যালেন্স বিডি কত? 1,50,000। ঠিক আছে, এখন যেহেতু একটা অ্যাসেট চলে যাচ্ছে, সো কী হবে? ক্রেডিট হবে অ্যাকাউন্ট। সো 2025 লেটস সে মার্চ 1 আমি অ্যাসেটটা সেল করে দিচ্ছি, অ্যান্ড সেল করার কারণে এটা চলে যাবে ডিসপোজাল অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে যাবে এটা? এটা চলে যাবে ডিসপোজাল অ্যাকাউন্টে। বলে রাখা ভালো, আমাদের এই ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে 3টা ধরনের অ্যাকাউন্ট করতে হয়, 3টা লেজার অ্যাকাউন্ট করতে হয়। লেজার অ্যাকাউন্টগুলো কী কী? লেজার অ্যাকাউন্টগুলো হচ্ছে হলো তোমার একটা অ্যাসেট অ্যাকাউন্ট, একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে হলো ডিসপোজাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার লিখে রাখা উচিত ছিল, আমি যেহেতু লিখি নাই, আমি এই অ্যাকাউন্টটা করার পরে আমি লিখে দিই, তাই না? তাহলে বেটার হয়। সো এই 1 লাখ টাকার ফোন চলে গেল, তাইলে আমার বছর শেষে আমি আর ফোন কিনি নেই, তো কি হবে? ডিসেম্বর 31, ফিউচারের কথা বলতেছি। ঠিক আছে, ব্যালেন্স সিডি হবে 50,000। ঠিক আছে, সো এখন এই পর্যায়ে আমি অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারি। 2 সাইডে আবার 1.5 লাখ। যেটা বলতেছিলাম যে আমাদের বেসিক্যালি 3টা লেজার অ্যাকাউন্ট করতে হয়। সো 3 ledger accounts need to be মানুষ মাত্রই ভুল, ওকে, to be prepared to record entries of depreciation। কি কি অ্যাকাউন্ট? একটা হচ্ছে হলো অ্যাসেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে হলো provision for depreciation অ্যাকাউন্ট, আর লাস্টলি হচ্ছে হলো একটা ডিসপোজাল অ্যাকাউন্ট। আমার এই জিনিসটা আগে লেখা দরকার ছিল, বাট একটু পরে লিখলাম, সমস্যা নেই, তোমরা ভিডিওতে সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবা, ব্যাপার না। সো আমরা অ্যাসেট অ্যাকাউন্টটা দেখলাম। সো এখানে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি লিখে দেই, তাহলে আমার জন্য ভালো হয় এই ম্যাথটার জন্য। সো টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর দ্য
টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর দ্য ম্যাথ। সো একটা হচ্ছে হলো কস্ট 1 লাখ, ঠিক আছে। আরেকটা হচ্ছে হলো ডেপ্রিসিয়েশন হচ্ছে 20% পার অ্যানাম স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে, SLM স্ট্রেট লাইন মেথড। আরেকটা জিনিস বলছে ফুল ডেপ্রিসিয়েশন চার্জড in the year of purchase। আর আরেকটা জিনিস বলছে no depreciation charged in the year of sale, ঠিক আছে, যে বছর বিক্রি হবে সেই বছর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। আচ্ছা, এই মোটামুটি এই ক্লজগুলো আমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে। এখন আসি আমরা আমাদের ওই উপরে ম্যাথটার কন্টিনিউয়েশনে। একটু সমস্যা হবে যেহেতু আমি পরে লিখছি, সো আমি আবার স্ক্রল করে উপরে যাব, সমস্যা নাই। সো এখন আমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সো একটা সুবিধাও হবে, আমি বলি সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে হলো যে আমার অ্যাসেট অ্যাকাউন্টটা কনসিস্টেন্ট, অ্যাসেট অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ হবে না, অ্যাসেট অ্যাকাউন্টটা এইটাই থাকবে। সো পরের অ্যাকাউন্টগুলো যেহেতু চেঞ্জ হচ্ছে, আমি এর জন্য পরের অ্যাকাউন্ট দুটো সেম একসাথে থাকলেই হলো। সো আসো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করি। সো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে গেলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে, যেহেতু আমার এই অ্যাসেটটা একবারে নতুন কেনা হয়েছে কবে, June 1, 2023-তে, মানে 2023-তেই ফার্স্ট ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করা হবে বা ডেপ্রিসিয়েশন হবে। এটা কিন্তু 2022-তে কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, 2021-এ কোনো ডেপ্রিসিয়েশন ছিল না, কারণ অ্যাসেটটাই ছিল না। অ্যাসেটটা আসছে আমার কাছে 2023-তে। সো 2023-তে এটার ফার্স্ট ডেপ্রিসিয়েশন হবে। আর আমরা যেই ক্লজটা লিখে নিয়েছি, ক্লজটা কি ছিল, ফুল ডেপ্রিসিয়েশন চার্জ ইন দ্য ইয়ার অফ সেল, ইন দ্য ইয়ার অফ পারচেজ। সো এর জন্য আমরা ডিসেম্বর 31 লিখলাম, আমরা লিখলাম ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে হলো তোমার 20,000, রাইট। স্ট্রেট লাইন মেথড আমরা দেখছিলাম না, 20% অফ বা 5 বছর চলবে, 5 দিয়ে ভাগ করলে আসে কত, 5 দিয়ে ভাগ করলে আসে 20,000। সো এই জন্য 20,000 নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন আমরা একটু লিখে রাখতে পারি এখানে ক্যালকুলেশনটা, যে 1 লাখ টাইমস 20%, ঠিক আছে। এখন বছর শেষে আমি এখান থেকে ক্লোজিং করে দিই, ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি 20,000, ঠিক আছে। ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দিলাম। 2024-এ আসি আমরা, জানুয়ারি 1। সো কী করবো, আগে হচ্ছে পুরানো যে ব্যালেন্সটা ছিল সেটাকে আমরা নিয়ে আসবো ব্যালেন্স বিডি করে, ব্যালেন্স বিডি করে 20,000 নিয়ে আসলাম আমরা, ঠিক আছে। এখন দেখো এই বছরে কিন্তু নতুন আরেকটা অ্যাসেট আসছে, তাই না? দেখো তো, এই দেখছো 2024-এর অগস্টে আমাদের নতুন আরেকটা অ্যাসেট আসছিল, কত, 50,000 টাকার। সো এখন তাহলে ডেপ্রিসিয়েশন হবে কত অ্যামাউন্টের, এই 1.5 লাখের উপর ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে। সো আমরা তাইলে এখন এখানে এই বছর ডেপ্রিসিয়েশন করব ডিসেম্বর 31 ইনকাম স্টেটমেন্ট, এটা হবে 1.5 লাখ ইন্টু 20%। সো কত আসে, 1.5 লাখ ইন্টু 20%, 30,000, রাইট। সো 2024 আবার লিখে ফেলি আমরা, অ্যান্ড ডিসেম্বর 31
ব্যালেন্স সিডি করে এখানে লিখলাম কত 20 + 30, আগে আমরা টোটালটা করি, কত আসে, টোটালটা আসে 50,000, এই পাশেও 50,000, অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলি। তাহলে এইখানে লিখবো কত, 50,000। বুঝতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে কি করতে হবে, একটু পিছিয়ে থেকে আবার শুনতে হবে, ঠিক আছে? সুবিধা অনলাইনে কত কী সুবিধা দেখছো ইউটিউবে, আমাদের সময় এরকম ছিল না, আমরা এরকম ইউটিউবে লেকচার দিতে পারতাম না। আসো এবার, সো 2025-এ জানুয়ারি 1 ব্যালেন্স বিডি করে নিয়ে আসবো আমরা। আগের যে ডেপ্রিসিয়েশনটা অ্যাকুমুলেট হয়েছিল 50,000 সেটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? বাট এই বছর যেটা হয়েছে ডিসেম্বর 31 ইনকাম স্টেটমেন্ট, এই বছর যেটা হয়েছে তোমরা দেখতেছো যে আমাদের কিন্তু একটা অ্যাসেট বিক্রি হয়ে গেছে, রাইট? দেখো এই যে আমরা একটা অ্যাসেট বিক্রি করে দিয়েছিলাম 2025-এ মার্চের 1 থেকে, আর ওরা টার্মস কি বলছে, টার্মস বলছে নো ডেপ্রিসিয়েশন চার্জ ইন দ্য ইয়ার অফ সেল। তাইলে এই বছর যে অ্যাসেট চলে যাচ্ছে তার উপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, কিন্তু যে অ্যাসেট থেকে যাচ্ছে 50,000-এর তার উপরে ডেপ্রিসিয়েশন চার্জ হবে 20%, আসে হচ্ছে হলো 10,000, ঠিক আছে? তোমরা সেটা ক্যালকুলেট করে দেখতে পারো। সো 2025 ডিসেম্বর 31। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুল করতেছি, সেটা হচ্ছে হলো যে আমাদের কিন্তু যখন একটা অ্যাসেট চলে যায় তখন সে তার জন্য যে ডেপ্রিসিয়েশনটা জমা হয়েছিল সে তার ডেপ্রিসিয়েশনটা অ্যাকাউন্ট থেকে নিয়ে যায়, ঠিক আছে? আমি এইভাবেই বলি, তোমরা এইভাবেই মনে রাখতে পারো যে এখন যখন একটা অ্যাসেট চলে যাচ্ছে যেই দিন সে যাবে সেই দিন তার সাথে করে তার এগেনস্টে যত ডেপ্রিসিয়েশন জমছিল সব সে নিয়ে যাবে। সো আমরা এখানে লিখি সে কবে জানি ডেপ্রিসিয়েট হয়েছে, মার্চ 1-এ সে বিক্রি হয়েছে, তাই না? তো ডিসপোজালে আমরা লিখব তার জন্য কত ডেপ্রিসিয়েশন জমছিল। দেখো তার জন্য ফার্স্ট ইয়ারে 20,000 জমছিল, সেকেন্ড ইয়ারেও 20,000 জমছিল, তাই না? এখানে 20,000 তো এই S23 আলট্রার জন্য, তাই না? সো এর জন্য 20 40,000 টাকা জমছিল। এই 40,000 টাকা বুঝছো তো কীভাবে? আমাদের এখানে দেখো যে 1,50,000, এই 1,50,000-এর মধ্যে 1 লাখ হচ্ছে হলো S23 আলট্রা, আর 50,000 হচ্ছে ওই আরেকটা ফোন। তো ওই 1 লাখের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000। তো ফার্স্ট ইয়ারে 20% 20,000, সেকেন্ড ইয়ারে 20% ও 20,000। সো 40,000 হচ্ছিল আমার ডেপ্রিসিয়েশন, তার এগেনস্টে জমা হয়েছে এই পর্যন্ত। তাইলে এখন আমি এটাকে ব্যালেন্সিং করতে পারি, ব্যালেন্স সিডি করলে 60,000, তাই না? হ্যাঁ 60,000 আর এখানে 40,000, তাহলে আমার ব্যালেন্স সিডি হলো 20,000, 20,000 রয়ে গেল। তাহলে দুই পাশে এখন আমি 60,000 লিখে দিতে পারি। ওকে, আমাদের এই টপিকে আর একটা লেজার অ্যাকাউন্ট আছে, তাইলেই কিন্তু আমাদের এই টপিকের লেজার অ্যাকাউন্টগুলো সব কাভার্ড। সে অ্যাকাউন্টটা কি? সে অ্যাকাউন্টটার নাম হচ্ছে ডিসপোজাল অ্যাকাউন্ট। এই ডিসপোজাল অ্যাকাউন্টটা কখন আসে বাবা? এই ডিসপোজাল অ্যাকাউন্টটা হচ্ছে হলো মেইনলি একটা হেল্পিং অ্যাকাউন্ট। হেল্পিং অ্যাকাউন্ট কেন বললাম? কারণ এই অ্যাকাউন্টটার কোনো ব্যালেন্স সিডিবিডি হয় না, মানে এটার থেকে কোনো ব্যালেন্স ক্যারি হবে না। আর এই অ্যাকাউন্টটা ওপেন হবে শুধু অ্যাসেটটাকে ডিসপোজ করার জন্য, অ্যাসেটটা ডিসপোজ করে দিবে, সে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টের কাজ ওখানেই শেষ, সে অ্যাকাউন্ট থেকে আর কিছু বের হয়ে আসবে না, ঠিক আছে? সো আমরা একটু এই হেল্পিং অ্যাকাউন্ট বা ডিসপোজাল অ্যাকাউন্ট জিনিসটা কি একটু দেখি। ডিসপোজাল অ্যাকাউন্ট, আচ্ছা এই ডিসপোজাল অ্যাকাউন্টে বেসিক্যালি আমাদের যে এন্ট্রিগুলো আমরা অ্যাসেট অ্যাকাউন্টে আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে করছি সেই এন্ট্রিগুলোর অপোজিট এন্ট্রিগুলো আমরা ডিসপোজাল অ্যাকাউন্ট আগে করে ফেলি। তাহলে আগে দেখি তো ডিসপোজাল কই আছে, ডিসপোজাল কই আছে দেখতেছি, দাঁড়াও একটু হাইলাইট করে দিই তোমাদের জন্য, তাই না? তাহলে মনে সুবিধা হয়। সো ডিসপোজাল আছে এইখানে 1 লাখ, কোন অ্যাকাউন্টে আছে? স্মার্টফোন অ্যাকাউন্টে আছে।
আচ্ছা, ভেরি গুড। তাইলে আমি ওই অ্যাকাউন্টে কোন সাইডে আছে? আবার তো দেখেছো ক্রেডিট সাইডে আছে। তাহলে স্মার্টফোন অ্যাকাউন্টে কোন সাইডে যাবে? স্মার্টফোন অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে। আমরা কোন ইয়ার ডিসপোজ করলাম? 2025-এর মার্চ 1-এ ডিসপোজ করলাম। কোন অ্যাকাউন্ট থেকে আসছে? স্মার্টফোন অ্যাকাউন্ট থেকে আসছে, তাই না? সো এই জন্য এখানে স্মার্টফোন লিখলাম। যদি মোটর ভেহিকল হয় আমরা মোটর ভেহিকল লিখবো, যদি ফিক্সচার্স হয়, মেশিনারি হয়, আমরা সেইটার নামটা লিখবো। তো এখানে যেই স্মার্টফোনটা চলে যাচ্ছে, সো ওর কস্টটা আমি স্মার্টফোন অ্যাকাউন্টে নিয়ে এসে এখানে বসাই দিলাম। ভেরি গুড, নো প্রবলেম। সো আমাদের নেক্সট যে এন্ট্রিটা আমরা করব ডিসপোজাল অ্যাকাউন্টে, সেটা হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের। কই আছে? এই যে এইখানে আছে, ঠিক আছে? কত আছে? 40,000। কোন সাইডে আছে? ডেবিট সাইডে আছে। তাই ডিসপোজাল অ্যাকাউন্টের কোন সাইডে যাবে? ডিসপোজাল অ্যাকাউন্টের কোন সাইডে যাবে? ক্রেডিট সাইডে যাবে, রাইট? ডাবল এন্ট্রি। সো এটা যাবে হচ্ছে হলো 2025 মার্চ 1 provision for depreciation. প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে যাবে 40,000। ওকে, নো ব্যাড, নট ব্যাড। আচ্ছা, আমি একটা জিনিস বলি নাই যে এই অ্যাসেটটা বিক্রি হয়েছে, লেটস সে সেলিং প্রাইস ছিল, এখানে লিখে দেই, sold in year 2025 for টাকা 75,000, ঠিক আছে? আচ্ছা, সো আমরা 2025 সালে বিক্রি করে দিছি, একই ডেট, টাকা পাইছি ক্যাশে, আমাদেরকে নগদ টাকা দিছে। সো আমাদের ক্যাশ অ্যাকাউন্ট কী হয়েছে? টাকাটা ক্যাশ অ্যাকাউন্টে ঢুকছে, মনে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। তাইলে অপোজিট অ্যাকাউন্টটা কি? এখানে ডিসপোজাল অ্যাকাউন্ট, এটা কী হবে? ক্রেডিট হবে। সো টাকা পাইছি কত? 75,000। আচ্ছা, ভেরি গুড। সো ডেপ্রিসিয়েশনে জমছিল কত? 40,000। ক্যাশ পাইছি কত? 75,000। কত হয়? 1,15,000। আমাদের কিনছিলাম কত দিয়ে? 1 লক্ষ। তাহলে আমরা বলতেই পারি আমাদের এটা বিক্রি করার পর 15,000 আরও লাভ হয়েছে। ক্যান উই সে দ্যাট? সো এখন আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্টটাকে ব্যালেন্সিং করব। অ্যাকাউন্টটাকে ব্যালেন্সিং করব বলতে এখানে 1,15,000 লিখব, এখানে 1,15,000 লিখব, আর এই ব্যালেন্সিং ফিগারটা 15,000 এখানে বসাই দিব। বসাই দিয়ে এটাকে আমরা লিখতে পারি ইনকাম স্টেটমেন্ট। মানে এই টাকাটা যাবে হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টের কোন সাইডে যাবে? যেহেতু ডিসপোজাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে আসছে, তাহলে ইনকাম স্টেটমেন্টের যাবে ক্রেডিট সাইডে। আর আমরা জানি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে থাকে সব ইনকাম, আর ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে থাকে সব এক্সপেন্স। তো যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে যাচ্ছে, আমরা এটাকে বলতে পারি কি, এটা হচ্ছে হলো একটা গেইন অন ডিসপোজাল। মানে আমরা অ্যাসেটটা বিক্রি করে 15,000 টাকা লাভ করছি। একে তো ইউজ করছি, তারপর আমি বিক্রি করছিলাম, 15,000 টাকা লাভও করলাম। বাহ, কি সুন্দর, তাই না? আচ্ছা, আর টানবো না বেশি একটা। সো আমি সুন্দর মতো তোমাদেরকে একটু, যদি রিডিউসিং ব্যালেন্স মেথড হয় তাইলে লেজার অ্যাকাউন্টগুলো কীরকম হবে আমি একটু সেটা দেখাই দিতে চাই। রিডিউসিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড হইলে এখানে ক্লজ সব সেম থাকবে, খালি ডেপ্রিসিয়েশনটা হবে 20% পার অ্যানাম। রিডিউসিং ব্যালেন্স মেথড, ঠিক আছে? 20% পার অ্যানামে ডেপ্রিসিয়েশন হবে। ওকে, নো প্রবলেম। যদি সেটা হয় সেটাই করব, পারি তো, তাই না? সো আমরা একটু দেখি আগে। তো এটার জন্য আমাদের লাগবে কি, একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। লিখে ফেলি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সো 2023 ফার্স্টে, তাই না? সো ফার্স্টের ইয়ারের ডেপ্রিসিয়েশনটা আমরা করবো ডিসেম্বরের 31 তারিখে, অফকোর্স আগে যেভাবে করছি। সো ইনকাম
স্টেটমেন্ট, এখানে আমার অ্যাসেটটা ছিল কত, 1,00,000 টাকা ইন্টু 20%। ফার্স্ট ইয়ারে তো তাই হবে, কারণ কোনো ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেট করে নাই এখনও। সো ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশনটা হবে 20,000। তাইলে এইটাই আবার 2023 ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি হয়ে যাবে। ব্যালেন্স সিডি হয়ে যাবে 20,000। ঠিক আছে, তাইলে 2024-এ কী ঘটনা ঘটবে? আগে হচ্ছে জানুয়ারি 1-এ এটা আসবে, ব্যালেন্স বিডি 20,000। ঠিক আছে, এইবার ইনকাম স্টেটমেন্টে গিয়ে আমরা কি করব? 2024-এ ঘটনা কী ঘটছিল মনে আছে? আমরা নতুন আরও একটা স্মার্টফোন কিনছিলাম, কত দিয়ে? ফর 50,000, তাই না? সো ডিসেম্বর 31 ইনকাম স্টেটমেন্ট। সো এখানে কি হবে? আমার যেই অ্যাসেট এ বা আমার যে S23 আলট্রা যেটা, ওইটার তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হবে 1,00,000 মাইনাস 20,000 ইন্টু 20%। ঠিক আছে, প্লাস হচ্ছে হইলো নতুন যে অ্যাসেটটা 50,000 ইন্টু 20%। দেখছো, আমি কিন্তু ওই 1,00,000 থেকে 20,000 টাকা মাইনাস করছি, কারণ তার জন্য তো 2023 সালে 20,000 টাকা অ্যাকুমুলেট হয়ে বসে আছে। সেই 20,000 টাকা আগে বাদ দিতে আসবে নেটবুক ভ্যালু, সেই নেটবুক ভ্যালুর উপর পার্সেন্টেজ বসবে। সো আমরা জানি কত, 16,000, তাই না? ও সরি, 16,000 তো হবে না। কেন? কারণ 16,000 তো শুধু S23 আলট্রার জন্য, আরেকটা নতুন ফোন কিনছি না আমরা, ওইটা কি হবে? সো দুইটা মিলায় 26,000। ঠিক আছে, সো এখন আমরা 2024 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, এটা যদি করি 20 প্লাস 26 46,000। ঠিক আছে, $46,000। ঠিক আছে, ভেরি গুড, নো প্রবলেম। সো চলে যাই 2025-এ। 2025 জানুয়ারি 1 আমাদের চলে আসবে ব্যালেন্স বিডি, যে ছিল আমাদের উপর আগের বছর থেকে জমা ব্যালেন্স সিডিটা 46,000। সো 46,000 আসলো। এই বছরে কি হয়েছে মনে আছে? একটা অ্যাসেট ডিসপোজ হয়েছে, মানে সে অ্যাসেটটা চলে গেছে, রাইট? সেই অ্যাসেটটা যদি চলে যায়, আমরা কি টার্মস ছিল যে এখন একটা অ্যাসেট চলে যাবে, মনে আছে টার্মসটা? যে নো ডেপ্রিসিয়েশন চার্জ ইন দ্য ইয়ার অফ সেল। অ্যাসেটটা যেহেতু চলে যাচ্ছে, তার মানে ওই অ্যাসেটটার এই বছর কোনো ডেপ্রিসিয়েশন হবে না। তাইলে ডিসেম্বর 31 ইনকাম স্টেটমেন্ট কত হবে তাহলে? 50,000 মাইনাস কত জমছিল ওর জন্য? 10,000 ইন্টু 20%, মানে 40%। 40,000 ইন্টু 20% কত হয়? 40,000 ইন্টু 20% আসে 8,000। তাহলে এই বছর ডেপ্রিসিয়েশন হবে 8,000, তাই না? কারণ যে চলে যাচ্ছে তার তো কোনো ডেপ্রিসিয়েশন হবে না, আমরা টার্মস তো জানি। সো 2025 ও আচ্ছা, মার্চ 1-এ ডিসপোজ হয়েছিল, রাইট? ভুলে গেছো? আমি তো ভুলে গেছিলাম, তোমরা না ভুললেই হলো। ডিসপোজাল। সো এখন যে ডিসপোজাল হচ্ছে, সে কি করবে? যাওয়ার সময় তার জন্য যত ডেপ্রিসিয়েশন জমছে সে তার অ্যাকাউন্ট থেকে সে নিয়ে যাবে, রাইট? আমি এইভাবেই বুঝাই, তোমরা এইভাবেই বুঝে নাও, এইভাবে বুঝলে মনে থাকবে। সো সে যখন এখন চলে যাচ্ছে, তার জন্য সোফার ডেপ্রিসিয়েশন কত জমছিল? সোফার ডেপ্রিসিয়েশন জমছিল প্রথম বছরে 20,000, পরের বছরে 16,000, তাই না? প্রথম বছরে 20,000, এই যে পরের বছরে 16,000 কি? এই যে এই অ্যামাউন্টটুক হচ্ছে 16,000। তো এই 16,000 হচ্ছে হলো, তাহলে 20 আর 16 হচ্ছে 36,000। 36,000 হচ্ছিল ও যাওয়ার সময় নিয়ে যাচ্ছে।
ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, তাহলে কত থাকতেছে 46,000 প্লাস 8,000 আসে 54,000। 54,000 মাইনাস করলাম 36,000 আসে 18,000। সো 18,000 হচ্ছে হলো তাইলে আমার ডেপ্রিসিয়েশন এই বছরের ক্লোজিংয়ে রইলো। আচ্ছা, সো এখন তোমাদেরকে লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হলো রিডিউসিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে ডিসপোজাল অ্যাকাউন্টটা কেমন হবে। ঠিক আমরা আগে যা করছি সেম টু সেম, হুবহু সেম একই জিনিস হবে। সো আমরা প্রথম লিখবো হচ্ছে হলো স্মার্টফোন, কত 1,00,000 টাকা। আচ্ছা, ভেরি গুড। টাকা পাইছি কত, বিক্রি করছি ফর 75,000 টাকা, 75,000। তারপর ডেপ্রিসিয়েশন জমছে কত, ওর ডেপ্রিসিয়েশন জমছে 36,000, রাইট? কোন ফিগারটা নিচ্ছি, এই যে এই ফিগারটা, $36,000, ঠিক আছে। আর এখন তাহলে ব্যালেন্সিং করি, 75,000 প্লাস 36,000 আসে 111,000, 111,000। আমাদের এইবার একটা লাভ হইলো, লাভের সংখ্যা একটু কমে গেল, তাই না? সো ইনকাম স্টেটমেন্ট, যেহেতু ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে যাবে, এর জন্য এটা একটা গেইন, এটা একটা ইনকাম। আমি কি বুঝাইতে পারছি? সো হ্যাভিং সেড দ্যাট, আমাদের তাছাড়া আর কিছু থাকতেছে না। ও ওয়েল, আমি একটু দেখাই দেই ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনটা কই আসবে। ইনকাম স্টেটমেন্ট আমি শুধু এক্সট্র্যাক্ট দেখাবো। আমি শুধু এক্সট্র্যাক্ট দেখাবো একটা, ঠিক আছে। সো দুইটা অ্যামাউন্ট কলাম। ও ওয়েট, আমরা তো টাকায় করতেছিলাম, এই অ্যাকাউন্টিং পড়তে পড়তে, অ্যাকাউন্টিং পড়াইতে পড়াইতে খালি ডলার সাইন চলে আসে। ডিটেলস, সো কি হয়েছে, আমাদের যে প্রথম রেভিনিউ থাকে, তারপর কি থাকে, কস্ট অফ গুড সোল্ড থাকে, এরপর আসে গ্রস প্রফিট, তাই না? এইখান থেকে আমরা বাদ দেই হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস বাদ দিব, অ্যান্ড এখানে আসবে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, হোয়াট ইফ আমাদের তো এখানে আমরা দেখছিলাম কি, আমাদের এই ম্যাথে একটা গেইন হয়েছে, তাই না? সো গেইন অন ডিসপোজাল কই আসে, যদি গেইন হয় তাহলে এখানে অ্যাড হয় গেইন অন ডিসপোজাল, ঠিক আছে। তারপর এক্সপেন্সেস আসে। এই গেইন অন ডিসপোজাল আমাদের কত হয়েছিল, 11,000, তাই না? সো আমরা গ্রস প্রফিটের সাথে অ্যাড করে দিব, ঠিক আছে। সো এক্সপেন্সেস, এক্সপেন্সেস হচ্ছে হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত, আমাদের ডেপ্রিসিয়েশন ছিল, লেটস সে আমরা ইয়ার 2025-এর জন্য করতেছি, তাহলে ইয়ার 2025-এর জন্য 8,000, ঠিক আছে, 8,000। সো ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট ফর ইয়ার 2025, ঠিক আছে, বুঝা গেছে। আর আসলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি আসে,
স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কী আসে না, বেসিক্যালি কীভাবে আসে, একটা, দুইটা, তিনটা। এই ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে আসলে আমি সবসময় মনে রাখি যে আমাদের তিনটা কলাম হবে, ঠিক আছে? তিনটা কলাম, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, একটা হচ্ছে নেট বুক ভ্যালু। সো অ্যাসেটস লিখব প্রথমে, নন কারেন্ট অ্যাসেটস আমাদের কি ছিল, স্মার্ট ফোন আমরা কিনছিলাম কত দিয়ে, লেটস সে এটা হচ্ছিল SOFP at 2024, আমরা 2024 ধরলাম, 5 ধরলাম না, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট 2005-এর জন্য, 2025-এর জন্য করছি, বাট এখানে আমরা 2024-এর জন্য দেখব। সো স্মার্টফোনের আমাদের কি কি ভ্যালু নিতে হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে বসানোর জন্য আমরা ফার্স্টে নিব হচ্ছে হলো যেহেতু 2024-এর জন্য করতেছি আমরা এই ভ্যালুটা নিব 1, ঠিক আছে? এইটা নিব, আর নিব হচ্ছে হলো 2024-এর এইটা নিব, ঠিক আছে? সো তাহলে আমরা একটু বসাই ফেলি। সো 2024-এ আমাদের 1,50,000 ছিল অ্যাসেট অ্যাকাউন্ট থেকে, যেটা কস্ট বের করলাম, তাই না? কস্ট এই যে 1,50,000, আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে বসাবো হচ্ছিল যে এই যে এই 50,000। আসে এখানে 1 লাখ, ঠিক আছে? সো এইভাবে করে বেসিক্যালি আমরা করতে পারি আমাদের পুরা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা আমি ইন আওয়ার লেকচার কভার করে দিলাম। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে? লাইক মাই ভিডিও অ্যান্ড ডু রেকমেন্ড মাই ভিডিওস টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড পিয়ার্স যাদের ডেপ্রিসিয়েশনের প্রবলেম হইতেছে, বিকজ আমার ভিডিও দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে তোমাদের ডেপ্রিসিয়েশনের কোনো প্রবলেম আর থাকবে না, ঠিক আছে? সো যদি কোনো প্রবলেমে আটকায় যাও, আমার ভিডিও দেখো, ভিডিও দেখে তারপর ট্রাই করো সলভ করা। ইনশাল্লাহ 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 ইউ উইল বি এবল টু সলভ all possible questions of Cambridge O-Level 7707 or 0452, ঠিক আছে? সো আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আর গুড নাইট। আমি বেসিক্যালি যেহেতু রাতে ভিডিও করি, সো এনিওয়ে দ্যাটস অ্যাবাউট ইট। সো অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, ঠিক আছে? আর ফ্রেন্ডসদেরকে আমার ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? যাতে ওরাও দেখে বেনিফিটেড হতে পারে। ভাই একা কেন বেনিফিট নিবা, তাই না? সবারই বেনিফিট পাওয়া উচিত। ওকে, অল রাইট, বাই বাই।